বাসর ঘরের বাতিটা যখন নেভাতে যাব তখন বউ বলল, বাতিটা নিভায়েন না। তার কণ্ঠস্বর শান্ত, কিন্তু সেই শান্ত স্বরের ভিতরে কোথায় যেন লুকিয়েছিল কঠোরতা। আমি থমকে গেলাম। আমার হাতটা দেওয়ালের সুইচের উপর স্থির হয়ে রইল। ঘরের হলদে আলোয় এক অপার্থিব পরিবেশ তৈরি হয়েছে। খাটের উপর ছড়ানো রাশি রাশি রজনীগন্ধা আর বেলি ফুলের তীব্র ঘ্রাণে বাতাস ভারী। পুরনো দিনের নকশা করা খাট, নতুন কেনা দামি আসবাবপত্র, সব মিলিয়ে ঘরটাকে স্বপ্নপুরীর মতো লাগছিল। এই স্বপ্নপুরীর ঠিক মাঝখানে টুকটুকে লাল বেনারসি পরে যে নারীটি বসে আছে, তার নাম নিতু, আমার সদ্য বিবাহিতা স্ত্রী। তার এই অদ্ভুত আবদারে আমি সামান্য অবাক হলাম। নতুন বউয়েরা প্রথম রাতে লজ্জায় জড়সড় হয়ে থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু নিত্যের মধ্যে সেই স্বাভাবিকতার লেশমাত্র নেই। আমি অবাক ভাবটা গোপন করার বৃথা চেষ্টা করতে করতে বললাম, কেন? নিতু এবারও মুখ তুলল না। তার দৃষ্টি মেঝের দামি কার্পেটের জটিল নকশার উপর নিবদ্ধ। সে যেন সেই নকশার ভিতর জীবনের কোনো গভীর রহস্য খুঁজে ফিরছে। মাথা নিচু করেই শান্ত নির্লিপ্ত গলায় বলল, আপনাকে আমার ভূতের মতো লাগে। আমার পৃথিবীটা এক মুহূর্তের জন্য থেমে গেল। পায়ের নিচের মাটি যেন তরল হয়ে যাচ্ছে। কানের ভিতর লক্ষ লক্ষ ঝিঝি পোকা একটানা ডেকে চলেছে। নাকি এটা আমার রক্তচাপ বেড়ে যাওয়ার শব্দ? আমি ঠিক বুঝতে পারলাম না। মাথার ভিতরটা দপ করে জ্বলে উঠে আবার নিভে গেল। সেখানে এখন কেবলই এক বিস্তীর্ণ শূন্যতা। দেয়ালের টিক টিক করতে থাকা ঘড়ির শব্দ ছাড়া আর কোনো শব্দ আমার কানে পৌঁছাচ্ছে না। নিতু বলে চলল, তার কণ্ঠস্বরে কোনো ভাবাবেগের চিহ্ন নেই, যেন সে কোনো পরীক্ষার খাতায় মুখস্থ পড়া বলছে। আপনি যে কালোর কালো, বাতি নিভিয়ে দিলে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। মনে হবে এই নিশ্ছিদ্র অন্ধকারে আমি একটা ঐশ্বরীর ছায়ার সাথে বসে আছি। আমার ভয় করবে, তখন আমার মনে হবে আমি ভূতের সাথে আছি। আমার দম বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল বুকের উপর কেউ একটা বিশাল পাথরের চাপ চাপিয়ে দিয়েছে। নিঃশ্বাস নিতে পারছি না। প্রতিটা শব্দ, প্রতিটি অক্ষর যেন এক একটা বিষাক্ত তীর হয়ে আমার হৃৎপিণ্ডে এসে বিঁধছে। আমার নাম শুভ। বাবা মা কত শখ করে নাম রেখেছিলেন শুভ, যার অর্থ সাদা, নির্মল, পবিত্র। অথচ আমার জীবনের সবচেয়ে বড় পরিচয় আমার গায়ের রং। আমার নামটা যেন স্বয়ং সৃষ্টিকর্তার আমার সাথে করা এক নির্মম পরিহাস। আজ রাতে আমার স্ত্রী সেই কালো রঙকে ভূতের অশ্বরী অন্ধকারের সাথে এক করে দিল। অনেকক্ষণ পর যখন কথা বলার মতো শক্তি ফিরে পেলাম, তখন আমার গলা থেকে যে স্বর বের হলো তা আমার নিজের কাছেই অচেনা শোনালো। ভাঙা, বিধ্বস্ত, পরাজিত এবং এক মানুষের স্বর। তাহলে বিয়ে করেছিলে কেন? এবার নিতু মুখ তুলল। তার মুখটা চাঁদের মতো সুন্দর, কিন্তু সেই চাঁদে কোনো কলঙ্ক নেই, কোনো মায়াও নেই। আছে শুধু পূর্ণিমা রাতের মতো ধবধবে শুভ্রতা। টানা টানা কাজল, কালো চোখ, টিকালো নাক, পাতলা ঠোঁটের কোণে এক অদ্ভুত কাঠিন্য। সেই চোখে আমার জন্য সামান্যতম সহানুভূতিও নেই। আছে শুধু নিরেট বাস্তবতা আর জীবনের কঠিন সব হিসেব নিকেশ। সে আমার চোখে চোখ রেখে বলল, এছাড়া আমার কাছে ভালো অপশন ছিল না। তার দৃষ্টি ছুরির ফলার মতো ধারালো। আমি চোখ সরাতে পারলাম না, যেন এক অদৃশ্য শক্তি আমাকে তার
চোখের দিকে তাকিয়ে থাকতে বাধ্য করছে। আমার বাবা মারা যাওয়ার পর সৎ মায়ের সংসারে থাকতাম। সেই সংসারটা ছিল একটা জীবন্ত নরক। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত ছিল কাটার মতো। আপনার সম্পর্কে যখন প্রস্তাব এলো, আমি সব কিছু হিসেব করে দেখেছি। আপনি ভালো একটা সরকারি চাকরি করেন। এই ইট পাথরের ঢাকা শহরে আপনার নিজের একটা চমৎকার ফ্ল্যাট আছে। বাবা মায়ের একমাত্র সন্তান, আপনার বিশাল সম্পত্তি। আমি আমার সৎ মায়ের সংসারের জ্বলন্ত উনুন থেকে পালিয়ে আপনার এই নিরাপদ ছাদের নিচে অনেক বেশি ভালো থাকবে। জীবনটাও অন্তত শান্তিতে আরামে কাটবে। তাই সুযোগটা হাতছাড়া করতে চাইনি। তার প্রতিটি কথা ছিল একটি সুনিশ্চিত পরিকল্পনা, একটি নিখুঁত ছক। এই ছকের কোথাও আবেগ নেই, ভালোবাসা নেই, স্বপ্ন নেই। আছে শুধু প্রয়োজন আর আশ্রয়ের এক নির্মম চুক্তি। আমি তার কাছে স্বামী নয়, আমি তার কাছে কেবলই এক ভালো অপশন, এক নিরাপদ আশ্রয়স্থল, একটি সুন্দর খাঁচা, যার বিনিময়ে সে তার স্বাধীনতা বিকিয়ে দিয়েছে। নিতু একটু থামলো। তার নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি। সে আমার দিকে সরাসরি তাকালো। তার চোখের দৃষ্টি আরো শীতল, আরো কঠিন হয়ে উঠল। বলল, আর খবরদার আমাকে বিন্দুমাত্র ছোঁয়ার চেষ্টা করবেন না। এই শেষ বাক্যটি যেন আমার কফিনের শেষ পেরেক। সে বলে চলল, আমি আপনার স্ত্রী হিসাবে এই বাড়িতে থাকব, আপনার সংসার দেখব, আপনার বাবা মায়ের সেবা যত্ন করব। একজন আদর্শ স্ত্রী যা যা কর্তব্য আমি সবই পালন করব। বিনিময়ে আমি শুধু একটু শান্তি চাই। কিন্তু আমার কাছ থেকে স্বামী হিসেবে শারীরিক কোনো অধিকারের আশা করবেন না। কথাগুলো শেষ করে সে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। খাটের এক পাশে সরে গিয়ে দেয়ালের দিকে মুখ ফিরিয়ে এমনভাবে শুয়ে পড়ল যেন এই ঘরের দ্বিতীয় কোনো প্রাণের অস্তিত্ব এই মুহূর্তে নেই। যেন তার কথার পরে সব শেষ। নাটকের যবনিকা পতন হয়ে গেছে। আমি দাঁড়িয়ে রইলাম কাঠের মূর্তির মতো। আমার শরীরটা এখানে আছে, কিন্তু আমার আত্মাটা যেন কোথাও হারিয়ে গেছে। আমার সমস্ত স্বপ্ন, সমস্ত কল্পনা এক নিমিষে কাচের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেল। যে বাসর রাত নিয়ে মনে মনে হাজারো রঙিন স্বপ্ন বুনেছিলাম, সেই রাতটা আমার জন্য এক অনন্তকালের দুঃস্বপ্ন হয়ে হাজির হলো। ধীর কম্পিত পায়ে আমি ঘর ছেড়ে ওয়াশরুমের দিকে গেলাম। দরজাটা নিঃশব্দে বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালাম। এই তো আমি, শুভ, যে মুখটা আমি গত 27 বছর ধরে দেখে আসছি। আজ সেই মুখটাকে আমার নিজেরই অচেনা লাগছে। বিতৃষ্ণায়, ঘৃণায় আমার গা গুলিয়ে উঠেছে। নিতুর কথাগুলো আয়নার কাচের উপর প্রতিধ্বনিত হচ্ছে। ভূতের মতো লাগে, কালোর কালো। আমি আয়নার আরো কাছে মুখ নিয়ে গেলাম। আমার চোখ, আমার নাক, আমার ঠোঁট সবই তো আর 10টা মানুষের মতোই, শুধু চামড়ার এই রংটা আলাদা। এই রংটাই কি আমার সব থেকে বড় অপরাধ? এই কালো রংটাই কি আমাকে মানুষ থেকে ভূতের স্তরে নামিয়ে এনেছে? আমার খুব কাঁদতে ইচ্ছে করছে, চিৎকার করে বুক চাপড়ে কাঁদতে কাঁদতে ইচ্ছে করছে। কিন্তু ছোটবেলা থেকে শুনে আসা সেই অমোঘ বাণী আমার পথ আটকে দাঁড়িয়েছে। পুরুষের নাকি কাঁদতে নেই। এই মিথ্যে অহংকার, এই অর্থহীন সামাজিক প্রথা আমার কান্নার পথে হিমালয়ের মতো বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু চোখ দুটো আমার অবাধ্য। টপ টপ করে কয়েক ফোঁটা গরম জল আয়নার শীতল কাচের উপর গড়িয়ে পড়ল। নোনতা জলের ধারা আমার গাল বেয়ে ঠোঁটের কোণে এসে মিশে গেল। নিজের চোখের জলের স্বাদ এতটা তেতো হয়।
আগে কখনো জানতাম না। আমি চোখে মুখে পানির ঝাপটা দিলাম, একবার, দুবার, বারবার, যেন পানির ধারায় আমার কপালের এই কালো দাগ, আমার এই অপমানের স্মৃতি ধুয়ে মুছে যাবে। কিন্তু কিছুই গেল না। যন্ত্রণাটা আরো গভীর, আরো তীব্র হয়ে বুকের ভিতরটা ছিঁড়ে খুঁড়ে ফেলতে লাগলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। এক গভীর হাহাকার আমার ভিতর থেকে বেরিয়ে এলো। মনে মনে বললাম, হে আল্লাহ, দয়াময়, পরম করুণাময়, মানুষই যদি বানাবে, কালো কেন বানালে? কেন আমার নামের সাথে আমার চেহারার এই নির্মম পরিহাস জুড়ে দিলে? কতক্ষণ ওয়াশরুমে ছিলাম আমার খেয়াল নেই। যখন সম্বিত ফিরল তখন মাঝরাত পেরিয়ে গেছে। আমি টলতে টলতে ঘরে ফিরে এলাম। ঘরের হলদে ড্রিম লাইটটা এখনো জ্বলছে। সেই মায়াবী আলোয় দেখলাম নিতু গভীর ঘুমে তলিয়ে গেছে। কি নিশ্চিত সেই ঘুম! যেন একরাশ বিষাক্ত কথা উগরে দিয়ে সে নিজে সম্পূর্ণ ভার মুক্ত হয়েছে। ঘুমন্ত অবস্থায় ওকে অপার্থিব সুন্দর লাগছে, নিষ্পাপ, নিষ্কলঙ্ক, যেন স্বর্গের কোনো পথভোলা পরী ভুল করে আমার এই সামান্য ঘরে এসে আশ্রয় নিয়েছে। রেশমি চুলগুলো বালিশের উপর কালো মেঘের মতো ছড়িয়ে আছে। পাতলা ঠোঁট দুটো ঈষৎ খোলা, যেন কোনো না বলা কথা সেখানে আটকে আছে। দীর্ঘ চোখের পাপড়ি গালে ছোঁয়া ফেলেছে। আমি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলাম। নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নিজেকেই নিজে বললাম, আসলেই এত সুন্দর মেয়ের সাথে আমার মতো কালো ছেলে কোনোভাবেই যায় না। মেয়েটা ভুল কিছু বলেনি। হঠাৎ করেই আমার নিজের বাবা মায়ের উপর তীব্র অভিমান হলো। তাদের কি আক্কেল বুদ্ধি লোপ পেয়েছিল? মা বাবা হয়তো চেয়েছেন তার ছেলের জন্য সুন্দর একটা বউ আনতে, কিন্তু এমন একজন অপরূপা মেয়েকে কেন তারা আমার মতো এক কালো ছেলের গলায় ঝুলিয়ে দিলেন? তারা কি একবারও ভাবেনি এই মেয়েটিরও তো কিছু স্বপ্ন থাকতে পারে, কিছু পছন্দ থাকতে পারে? নাকি তারা ভেবেছিল ছেলেদের সরকারি চাকরি, ঢাকায় নিজের বাড়ি আছে, অতএব পৃথিবীর সব সৌন্দর্যই তার পায়ে এসে লুটাবে? মানুষের মন যে টাকা বা সামাজিক মর্যাদার ঊর্ধ্বে, এই সহজ সত্যটা তারা বুঝলেন না কেন? তাদের এই ভুলের মাসুল এখন আমাকে আর এই ঘুমন্ত মেয়েটিকে আজীবন বয়ে বেড়াতে হবে। ভালোবাসাহীন এই সম্পর্ক একটা জীবন্ত লাশের মতো, যার সৎকার কোনোদিনও হবে না। আমি আর খাটের দিকে তাকাতে পারলাম না। ঘরের এক কোণ থেকে একটা অতিরিক্ত বালিশ আর চাদর টেনে নিলাম। শীতল কঠিন মেঝেতে শুয়ে পড়লাম। ফ্লোরের ঠান্ডাটা আমার শরীরে গভীরে প্রবেশ করছিল, কিন্তু আমার ভিতরকার যন্ত্রণার আগুনের কাছে তা কিছুই নয়। আমি নিচে বালিশ নিয়ে শুয়ে পড়লাম। ঘুম আসছিল না। বারবারই বইয়ের বলা কথাগুলো মনে পড়ছে। চোখের পাতা কেবল নিতুর মুখ আর কানের তার বলা কথাগুলোর হাতুড়ির মতো আঘাত করছে। কেন জানি দু চোখের কোনো জল গড়িয়ে পড়ল। এবার আর আটকালাম না। এই অন্ধকার ঘরে, এই শীতল মেঝেতে আমার কান্নার সাক্ষী কেউ নেই। বালিশটা আমার সমস্ত অপমান, সমস্ত কষ্ট নীরবে শুষে নিতে লাগলো। রাত তখন 2টো। দেওয়ালে ঝোলানো ঘড়িটার টিক টিক শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। আমি উঠে বসলাম। মনটা আমার স্থির থাকছে না। এই অসহনীয় অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার একটাই পথ আমার জানা আছে। আমি উঠে ওযু করে তাহাজ্জুদ নামাজের জন্য নিজেকে প্রস্তুত করলাম। জায়নামাজটা বিছিয়ে পরম করুণাময়ের সামনে দাঁড়ালাম।
সিজদায় মাথা রেখে আমার ভিতরের সমস্ত কষ্ট, যন্ত্রণা, হাহাকার আমি আল্লাহর কাছে উজাড় করে দিলাম। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। শিশুর মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলাম। আজ আর পুরুষের কাঁদতে নেই। এই বানোয়াট সামাজিক দেয়াল আমার সামনে নেই। আমার সৃষ্টিকর্তার সামনে আমি কোনো পুরুষ বা নারী নয়। আমি শুধু তার এক নগণ্য ব্যথিত বান্দা। নামাজ শেষে আল্লাহর কাছে আবারও বললাম, আল্লাহ, তুমি যখন আমাকে কালো করে বানিয়েছো, তাহলে আমার কপালে কেন এত সুন্দর বউ দিলে? প্রভু, আমি ওর উপর কোনো অভিযোগ করছি না। যা বলেছে হয়তো ওর জায়গা থেকে ঠিকই বলেছে। ওকে তুমি ভালো রেখো, আর নিষ্পাপ মনে কোনো কষ্ট দিও না। আর আমাকে, তোমার এই অধম বান্দাকে এতটুকু ধৈর্য আর শক্তি দিও যেন আমি ওর দেওয়া সমস্ত অপমান সইতে পারি। আমি যেন ওর মর্যাদা রাখতে পারি। ও আমার স্ত্রী, ওর সম্মানই আমার সম্মান। তুমি আমার সহায় হইও মালিক। মোনাজাত শেষ করে আমি জায়নামাজে বসে রইলাম। ভোরের আলো ফুটতে আর বেশি দেরি নেই। বাইরের আকাশটা ধীরে ধীরে ফর্সা হয়ে আসছে। আমি খাটের দিকে তাকালাম। নিতু এখনো ঘুমিয়ে আছে, একই ভঙ্গিতে, ঘুমে আচ্ছন্ন। হয়তো এই মেয়েটা কোনোদিনও জানবে না তার ছুঁড়ে দেওয়া কয়েকটি শব্দ একটা মানুষের ভিতরটা কি নির্মমভাবে ভেঙে ছুঁড়ে দিয়েছে। সে কোনোদিনও জানবে না এই রাতের গভীরে এক কালো জামায় তার এই রূপবতী স্ত্রীর সুখের জন্যই আল্লাহর দরবারে দুহাত তুলে কেঁদেছে। আমাদের অদ্ভুত দাম্পত্য জীবনের প্রথম রাতে উপাখ্যান বোধহয় এভাবেই লেখা ছিল। একরাশ অপমান, এক বুক হাহাকার, আর কিছু নিঃশব্দ প্রার্থনার কালিতে দেওয়ালের ঘড়িটা টিক টিক করে চলছে। সময় এগিয়ে যাচ্ছে তার নিজের নিয়মে, কিন্তু আমার সময়টা যেন চিরকালের জন্য আটকে গেছে এই বাসর ঘরের দরজায়, যেখানে আমার স্ত্রী আমাকে প্রথমে বলেছিল বাতিটা নিভায়েন না। আর সেই বাতিটা, সেই হলদে আলোটা সারা রাত ধরে আমার আর নিতুর মাঝখানে এক অদৃশ্য দেওয়াল হয়ে জ্বলে রইল, যে দেওয়াল হয়তো কোনোদিন ভাঙা যাবে না। রাতের নিকষ কালো অন্ধকার কখন ভোরের ধূসরতায় রূপ নিয়েছে আমি টের পাইনি। শীতল কঠিন মেঝেতে পিঠ পেতে আমার শরীরটা যেন আড়ষ্ট হয়ে গেছে। প্রতিটি জয়েন্টে মৃদু কিন্তু মারাত্মক এক ব্যথা। তবে শরীরের এই ব্যথার চেয়েও লক্ষ গুণ বেশি যন্ত্রণা আমার বুকের গভীরে পাথরের মতো চেপে বসেছে। বালিশটা চোখের জলে ভিজে স্যাঁতসেঁতে ভারী। ভোরের আলো ফোটার সাথে সাথে রাতের দুঃস্বপ্নগুলো মিলিয়ে যায়, কিন্তু আমার জীবনের সবচেয়ে কঠিন দুঃস্বপ্নটা যে এই ভোরের আলোতেই শুরু হতে চলেছে। আমি খুব সাবধানে উঠে বসলাম। পাশে কোনো শব্দে খাটে ঘুমিয়ে থাকা ওই অপরূপা নারীর ঘুমে ব্যাঘাত ঘটে। ঘরের হলদে বাতিটা এখনো টিম টিম করে জ্বলছে রাতের অপমানের শেষ সাক্ষী হয়ে। আমি উঠে গিয়ে সুইচটা বন্ধ করে দিলাম। সঙ্গে সঙ্গে ভোরের নরম আলো এসে ঘরটাতে ঝাঁপিয়ে পড়ল। পূর্ব দিকের জানালার পর্দাটা সামান্য সরানো, সেই ফাঁক দিয়ে এক সিলতে মিষ্টি সকালের রোদ এসে পড়েছে ঠিক নিতুর মুখের উপর। আমি স্থির হয়ে গেলাম। আমার শ্বাস প্রশ্বাস যেন মুহূর্তে থেমে গেল। সেই নরম সোনালি আলোয় নিতুর মুখটা অপার্থিব লাগছিল। কি আশ্চর্য স্নিগ্ধতা, কি নিষ্কলঙ্ক পবিত্রতা! রেশমি কালো চুলের রাশি বালিশের ধবধবে সাদা বুকের যেন মেঘের মতো ছড়িয়ে আছে। দীর্ঘ ক্ষণ পাপড়িগুলো শান্তভাবে স্থির হয়ে
আছে গোলাপের পাপড়ির মতো গালের উপর, পাতলা ঠোঁট দুটো সামান্য খোলা, যেন কোনো অদেখা জগতের সাথে সে নীরবে কথা বলছে। তার সারা মুখে কোনো দুশ্চিন্তার ছাপ নেই, কোনো অস্থিরতা নাই, আছে শুধু এক গভীর অতল শান্তি। সৎ মায়ের সংসারের জ্বলন্ত উনুন থেকে পালিয়ে এসে এই নিরাপদ আশ্রয়ে যেন বহু বছর পর এমন নিশ্চিন্তে ঘুমানোর সুযোগ পেয়েছে। তার ঘুমন্ত মুখ দেখে মনে হচ্ছিল সে কোনো রক্ত মাংসের মানবী নয়, যেন স্বর্গ থেকে পথ ভুলে নেমে আসা কোনো অপ্সরা। পৃথিবীর কোলাহলে ক্লান্ত হয়ে আমার এই সামান্য ঘরে ক্ষণিকের জন্য বিশ্রাম নিচ্ছে। আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। এক অদ্ভুত মায়া, তার তীব্র হাহাকার মিলেমিশে একাকার হয়ে গেল। এই ঘুমন্ত নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে কি বিশ্বাস করা যায়? গত রাতে এই মুখ থেকে উচ্চারিত হয়েছিল সেই ভয়ঙ্কর কথাগুলো, আপনাকে আমার ভূতের মতো লাগে, বাতি নিভিয়ে দিলে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। শব্দগুলো আমার মস্তিষ্কের ভিতর মৌমাছি ঝাঁকের মতো গুঞ্জন করতে লাগলো। আমি চোখ সরিয়ে নিলাম। এই সৌন্দর্য বেশিক্ষণ দেখা আমার জন্য স্বাস্থ্যকর নয়। এ যেন তৃষ্ণার্ত প্রতীকের সামনে মরীচিকা, যা কেবলই পিপাসা বাড়ায়, মেটায় না। আমি নিঃশব্দে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম, তারপর ধীর পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। নতুন ফ্ল্যাটের সবকিছু এখনো পুরোপুরি গুছিয়ে ওঠা হয়নি। মা অবশ্য নিজের হাতে রান্নাঘরটা গুছিয়ে দিয়ে গেছেন। আমি চায়ের পাত্রটা খুঁজে বের করে গ্যাসে বসালাম। নিজের জন্য এক কাপ চা বানালাম। দুটো টোস্ট বিস্কুট নিয়ে ডাইনিং টেবিলের একটা চেয়ারে বসলাম। চায়ের কাপে চুমুক দিতেই নিতুর বলা কথাগুলো আবার যেন জীবন্ত হয়ে উঠল। এই চায়ের গাঢ় রঙের দিকে তাকিয়ে আমার নিজের গায়ের রঙের কথা মনে পড়ে গেল। আচ্ছা, সৃষ্টিকর্তা কি কালো রংটাকে শুধু অবহেলা আর অপমানের জন্যই তৈরি করেছেন? কয়লার রং কালো, কিন্তু সেই কয়লার তো শক্তি যোগায়। মেঘের রং কালো, কিন্তু সেই মেঘই তো পৃথিবীকে শীতল করা বৃষ্টি হয়ে ঝরে পড়ে। কাবার গিলাফের রং কালো, যা কোটি কোটি মুসলমানের সবচেয়ে পবিত্র স্থান। আমার চোখের মনির রং কালো, যা দিয়ে আমি পৃথিবীর সমস্ত সৌন্দর্য দেখি। তাহলে শুধু মানুষের চামড়ার কালো রংটা কেন এত অতৃষ্ট? কেন তা ভূতের সাথে তুলনীয়? আমার ভাবনার সুতো ছিঁড়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম অফিসের জন্য তৈরি হতে হবে, কিন্তু নিতু এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। তাকে কি ডাকবো? নতুন বউ, বিয়ের পর প্রথম সকাল, মা বাবা তাকে আমার সাথে নাস্তার টেবিলে দেখার জন্য অপেক্ষা করবেন, কিন্তু আমি পারলাম না। ওর শান্ত নিশ্চিত ঘুমের দিকে তাকিয়ে আমার ওকে জাগাতে ইচ্ছে করলো না। মনে হলো কত নির্ঘুম রাত পার করে সে হয়তো আজ একটু শান্তির ঘুম ঘুমাচ্ছে। আমার এই সামান্য কালো চেহারা দেখিয়ে তার সুন্দর সকালটা নষ্ট করার কোনো অধিকার আমার নেই। আমি আবার রান্নাঘরে গেলাম। চায়ের পাত্রে আরও একটু দুধ চিনি মিশিয়ে চা বানিয়ে ফ্লাস্কে ঢেলে রাখলাম, যদি ওর ঘুম ভাঙার পর চা খেতে ইচ্ছে করে। তারপর একটা ছোট্ট নোটপ্যাড থেকে একটা কাগজ ছিঁড়ে তাতে লিখলাম, ফ্লাস্কে চা আছে, একটু গরম করে নিও। চিরকুটটা ডাইনিং টেবিলের অপর ফ্লাস্কের পাশে এমনভাবে রাখলাম যেন সহজেই চোখ পড়ে। এই সামান্য একটা লাইন লিখতে গিয়েও আমার হাত কাঁপছিল। কি অদ্ভুত আমাদের সম্পর্ক! স্বামী স্ত্রীর প্রথম সকালের সম্বোধন যেখানে হওয়া উচিত ছিল ভালোবাসার কোমল স্পর্শ, সেখানে বিনিময় হচ্ছে এক টুকরো নির্জীব কাগজ। আমি নিজের ঘরে ফিরে এলাম। নিতু একইভাবে ঘুমিয়ে আছে। আমি
আলমারি থেকে আমার অফিসের পোশাক বের করে অন্য ঘরে গিয়ে তৈরি হয়ে নিলাম। শেষবারের মতো দরজার কাছ থেকে ওর ঘুমন্ত মুখের দিকে তাকালাম। মনে হলো সে যেন কাচের দেওয়ালের ঢাকা এক রাজকন্যা। আমি তার প্রহরী হতে পারি, তার রাজ্যের সামান্য ভূত হতে পারি, কিন্তু সেই কাচের দেওয়াল ভেদ করে তাকে ছোঁয়ার অধিকার আমার কোনোদিনও হবে না। একটা ভারী নিঃশ্বাস ফেলে আমি দরজাটা সাবধানে ভিড়িয়ে দিয়ে বেরিয়ে এলাম। নিচে নামতেই দেখি বাবা আর মা নাস্তার টেবিলে বসে আছেন। তাদের মুখে একরাশ প্রাপ্তির হাসি। একমাত্র ছেলের বিয়ে দিয়েছেন, বংশে নতুন প্রদীপ আসবে, এই আনন্দ তাদের চোখে মুখে উপচে পড়ছে। আমাকে একা নামতে দেখে মা জিজ্ঞেস করলেন, কিরে বৌমা কই, ওকে ডাকলি না? আমি মায়ের চোখের দিকে তাকাতে পারলাম না। মিথ্যা করে বললাম, অনেক রাত পর্যন্ত জাগা হয়েছে তো, তাই হয়তো ক্লান্ত, ঘুমাচ্ছে। আমি আর ডাকিনি। আমার কথা শুনে বাবা আমার দিকে ভ্রু কুঁচকে রহস্যময় একটা হাসি দিলেন। সেই হাসিতে ছিল প্রশ্রয় আর দুষ্টুমি। তিনি হয়তো ভাবছেন নতুন জামাই বউয়ের রাতের খুনসুটি আর ভালোবাসার কারণে সকাল হতে দেরি হয়েছে। বাবার এই নির্মল ভুল ধারণাটা আমার বুকের ছুরির মতো বিঁধল। যে রাতের কথা ভেবে তিনি মুচকে হাসছেন, সেই রাতটা আমার জন্য কি পরিমাণ অপমান আর যন্ত্রণা নিয়ে এসেছিল তা যদি তিনি জানতেন। আমি জোর করে মুখে একটা শুকনো হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। মা বললেন, আহা, ঘুমাচ্ছে ঘুমাক, বেচারি বিয়ের এত ধকল গেছে, তুই নাস্তা করে নে, আমি বরং পরে বৌমার জন্য খাবার উপরে পাঠিয়ে দেব। আমি আর কথা বাড়ালাম না। কোনো মতে দুটো রুটি গলায় চালান করে দিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। অফিসে এসেও কাজে মন বসাতে পারছিলাম না। কম্পিউটারের স্ক্রিনে হাজারো অক্ষরে ভিড়ে আমি কেবলই নিতের মুখটা দেখতে পারছিলাম। সকালের আলোয় দেখা সেই স্বর্গীয় মুখ। আমার সহকর্মীরা এসে অভিনন্দন জানাচ্ছে, নতুন জীবনের জন্য শুভেচ্ছা দিচ্ছে। কেউ কেউ রসিকতা করে বলছে, কি ভাই, মন তো দেখি আর অফিসে নেই, মন তো এখন বাড়িতে নতুন ভাবির কাছে পড়ে আছে। তাদের কথা শুনে আমি হাসার চেষ্টা করি, কিন্তু সেই হাসিটা ঠোঁটের কোণেই মিলিয়ে যায়। তারা কি করে জানবে আমার মনটা বাড়িতে পড়ে আছে ঠিকই, কিন্তু সেটা ভালোবাসার টানে নয়, একরাশ অপমান আর অনিশ্চয়তার আশঙ্কায়। তারা কি করে বুঝবে যে সুন্দর বইয়ের কথা ভেবে তারা আমাকে ঈর্ষা করছে? সেই বইয়ের কাছে আমি একটা অশ্বরীর ছায়া ছাড়া আর কিছুই নয়। সারাদিন কাজ আর মানুষের অভিনন্দনের অভিনয় করতে করতে আমি ক্লান্ত, বিধ্বস্ত হয়ে গেলাম। মনে হচ্ছিল আমি যেন এক দৈত্য জীবন যাপন করছি। বাইরে পৃথিবীর কাছে আমি এক সুখী নববিবাহিত পুরুষ, আর আমার ভিতরের পৃথিবীতে আমি এক পরাজিত অপমানিত সত্তা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো, বাড়ি ফেরার সময় হয়ে গেল, কিন্তু আমার বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না। সেই ফ্ল্যাটটা যেটা এতদিন আমার নিরাপদ আশ্রয় ছিল, এখন সেটাকে একটা খাঁচার মতো মনে হচ্ছে, যেখানে আমার জন্য অপেক্ষা করছে একজোড়া অনুভূতিহীন চোখ। কিন্তু না ফিরেও উপায় নেই। রাস্তায় নামতেই হঠাৎ আমার চোখ পড়ল এক ফুল বিক্রেতার উপর। তার ঝুড়িতে রাশি রাশি সদ্য ফোটা বেলি ফুল। তীব্র মিষ্টি ঘ্রাণের চারপাশ ম ম করছে। আমার কেন জানি মনে হলো নীতির জন্য এক গাছা বেলি ফুলের মালা কিনে নিয়ে যায়। সে তো মেয়ে, ফুল তো মেয়েরা ভালোবাসেই, হয়তো
এই ফুলের ঘ্রাণে তার মনটা একটু নরম হবে। হয়তো সে বুঝবে তার স্বামী কালো হতে পারে, কিন্তু তার মনটা কালো নয়। এই ভাবনাটা মাথায় আসতেই মনটা একটু ভালো হয়ে গেল। একরাশ হতাশার মধ্যে যেন এক বিন্দু আশার আলো। আমি বিক্রেতার কাছ থেকে সবচেয়ে সুন্দর আর তরতাজা মালাটা কিনে নিলাম। ফুলের মালাটা হাতে নিয়ে কয়েক পা এগোতেই একটা বড় কসমেটিক্সের দোকানের উপর চোখ পড়ল। দোকানের ঝকঝকে কাচের ভিতর দিয়ে দেখা যাচ্ছে সারি সারি সাজানো নানা ব্র্যান্ডের প্রসাধনী। হঠাৎ করে আমার মাথায় একটা অদ্ভুত চিন্তা এলো। নিতু বলেছিল আমি কালোর কালো, বাতি নেভালে আমাকে খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, এই রংটাকে কি একটু হালকা করা যায় না? আমার নিজের উপরই নিজের লজ্জা হলো। সি সি, আমি একজন পুরুষ হয়ে মেয়েদের মতো রূপচর্চার কথা ভাবছি, কিন্তু পরক্ষণেই আমার ভিতরের অপমানিত সত্তাটা জেদ ধরে বসলো। কেন নয়? যদি এই রংটাই আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হয়, তাহলে সেই সমস্যাটাকেই যদি একটু লাঘব করা যায়, যদি আমার রংটা একটু ফর্সা হয়, তাহলে হয়তো নিতুর চোখে আমি আর ভূত থাকবো না। হয়তো সে আমাকে মানুষ হিসাবে দেখতে শুরু করবে। এক বুক দ্বিধা আর লজ্জা নিয়ে আমি দোকানে ঢুকলাম। সেলসম্যানকে ইতস্ত করে জিজ্ঞেস করলাম, ভাই, স্কিন ব্রাইট করার জন্য ভালো কোনো নাইট ক্রিম আছে? লোকটা আমার আপাদমস্তক একবার দেখে নিয়ে কাউন্টারের ভিতর থেকে একটা চকচকে টিউব বের করে দিল। বলল, এটা নিয়ে যান স্যার, 1 মাসের মধ্যে রেজাল্ট পাবেন, একদম গ্যারান্টি। আমি ক্রিমের দাম মিটিয়ে দিয়ে দোকান থেকে বেরিয়ে এলাম। এক হাতে নিতুর জন্য ভালোবাসার প্রতীক বেলি ফুলের মালা, আর অন্য হাতে নিজের অপমানের গ্লানি মোছার জন্য এক টিউব ফেয়ারনেস ক্রিম। আমার নিজের উপর করুণার হাসি পেল। রাস্তার নিয়ন আলোয় আমার ছায়াটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আমি সেই ছায়ার দিকে তাকিয়ে হাঁটছি, এক হাতে আশা, অন্য হাতে হতাশা নিয়ে। আমি আমার নতুন সংসারের দিকে এগিয়ে চলেছি। আমি জানি না এই বেলি ফুলের সুবাস কি আমাদের সম্পর্কের বরফ গোলাতে পারবে, নাকি এই নাইট ক্রিমও আমার কপালের কালো দাগের মতো আমার জীবনের এই অপমানকে মুছে ফেলতে ব্যর্থ হবে। তবুও আমি হাঁটছি, এক বুক যন্ত্রণা আর এক চিলতে আশা নিয়ে। আমি আমার স্বপ্নপুরীর দিকে ফিরে চলেছি। যে স্বপ্নপুরীর রাজকন্যা আমার অপেক্ষায় নেই, কিন্তু আমি তার নামহীন, পরিচয়হীন এক কালো প্রহরী। আমার পা দুটো যেন শীষের মতো ভারী হয়ে গিয়েছিল। এই ফ্ল্যাট, এই সাজানো ঘর, যা একদিন আমার কাছে ছিল ক্লান্ত দিনের শেষে ফিরে আসার নিরাপদ আশ্রয়, আজ তা এক অচেনা কারাগারের মতো মনে হচ্ছে। যেন কারাগারের অদৃশ্য শিকল আমার আত্মসম্মানকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে। ফ্ল্যাটের দরজার সামনে এসে আমি কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালাম। দরজার ওপাশে কি অপেক্ষা করছে তা আমার অজানা নয়। একজোড়া উদাসীন শীতল চোখ, হয়তোবা কিছু নতুন অপমান। বেলি ফুলের তীব্র মিষ্টি ঘ্রাণ আমার দ্বিধাগ্রস্ত মনকে সামান্য সাহায্য গেল। হয়তো এই ফুলের সিক্ততা পাথরের মতো কঠিন মনকেও সামান্য নরম করতে পারে। এইটুকু আশা বুকে নিয়ে আমি কলিং বেল বাজালাম। দরজাটা খুলল নিতুই। পরনে তার সাধারণ একটা সালোয়ার কামিজ, কিন্তু এই সাধারণ পোশাকেও তাকে অসাধারণ লাগছিল। দিনের আলোয় দেখা সেই নিষ্পাপ মুখের সাথে রাতের এই নির্লুপ্ত মুখের কোনো মিল নেই। আমাকে দেখে তার চোখে মুখে কোনো ভাবান্তর হলো না, যেন আমি কোনো অনাকাঙ্ক্ষিত অতিথি। তার আগমনে সে বিন্দুমাত্র খুশি হয়নি। আমার হাতে ধরা বেলি ফুলের মালাটার দিকে তার চোখ পড়ল। এক মুহূর্তের জন্য তার দৃষ্টি স্থির হলো, কিন্তু পরক্ষণেই সে এমনভাবে চোখ ফিরিয়ে নিল যেন ওটা কোনো ফুল নয়, একটা মরা পোকামাকড়।
আমি এক বুক আশা নিয়ে মালাটা তার দিকে এগিয়ে ধরে বললাম, তোমার জন্য। আমার গলাটা উত্তেজনায় নাকি ভয়ে কেঁপে গিয়েছিল আমি জানি না। নিতু আমার হাতের দিকে তাকালো না, আমার চোখের দিকেও না। তার দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ ছিল। শীতল ভাবলেশহীন গলায় সে বলল, আমার এসব ভালো লাগে না, ভিতরে আসুন। কথাটা বলি সে ঘুরে ভিতরে চলে গেল, আমাকে দরজার সামনে একা দাঁড় করিয়ে। আমার বাড়ানো হাতটা সেভাবেই শূন্য ঝুলে রইল। বেলি ফুলের সাদা পাপড়িগুলো যেন আমার অপমানের সাক্ষী হয়ে আমার দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হাসছে। বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে গেল। যে হাত দিয়ে আমি ওর জন্য ভালোবাসা নিয়ে এসেছিলাম, সেই হাতটাই আজ প্রত্যাখ্যান, অপমানিত। আমি মালাটা ডাইনিং টেবিলের উপর এক কোণায় রেখে দিলাম। তীব্র ঘ্রাণটা এখন আর আমার কাছে মিষ্টি লাগছে না, বরং তা আমার ব্যর্থতাকে আরো প্রকট করে তুলছে। অন্য হাতে ধরা কসমেটিক্সের দোকানের প্যাকেটটা আমি লুকিয়ে ফেলার চেষ্টা করলাম। এটা যদি ওর চোখে পড়ে তাহলে অপমানের মাত্রা হয়তো আরো বাড়বে। আমি নিঃশব্দে আমাদের শোবার ঘরে ঢুকলাম। নিতু বারান্দায় দাঁড়িয়ে আছে, বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে, তার পিঠটা আমার দিকে। আমি বুঝতে পারছিলাম এই ঘরে আমার উপস্থিতি তার জন্য কতটা অস্বস্তিকর। আমার ভিতরের পরাজিত সত্তাটা যেন আমাকে অসমের দিকে ঠেলে নিয়ে গেল। আমি হাতে থাকা প্যাকেটটা নিয়ে অসমে ঢুকে দরজাটা সাবধানে বন্ধ করে দিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকাতেই আমার নিজের উপর তীব্র ঘৃণা হলো। এই তো সেই মুখ, যে মুখটা নিতুর কাছে একটা ভূতের প্রতিচ্ছবি। এই তো সেই কালো রং যা ভালোবাসার পথে দুর্ভেদ্য দেওয়াল তুলে দিয়েছে। আমি আর দেরি করলাম না, প্যাকেট থেকে ফেয়ারনেস ক্রিম চকচকে টিউবটা বের করলাম। তারপর বেসিনের কলটা খুলে মুখে জলের ঝাপসা দিলাম। ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে ঘষে ঘষে ধুতে লাগলাম। আমার মনে হচ্ছিল আমি শুধু মুখের ময়লা নয়, আমার কপালের কালো দাগ, আমার জীবনের সমস্ত অপমান ধুয়ে ফেলার চেষ্টা করছি। তোয়ালা দিয়ে মুখ মুছে আমি ক্রিমের টিউবটা খুললাম। ধবধবে সাদা ক্রিমটা আঙুলের ডগায় তুলে নিয়ে যখনই মুখে লাগাতে যাব, ঠিক সেই মুহূর্তে ওয়াশরুমের দরজাটা সামান্য ফাঁক হলো। আমি চমকে তাকালাম। দরজার ফাঁক দিয়ে নিতুর মুখটা দেখা যাচ্ছে। তার চোখে মুখে রাজ্যের বিস্ময় নয়, বরং তীব্র শ্লেষ আর পরিহাস। সে আমার হাতে ধরা ক্রিমের টিউবার দিকে তাকিয়ে বাঁকা ঠোঁটে হাসল। তারপর সেই হাসিটার শব্দে রূপ নিল। খিলখিল করে হেসে উঠল সে, যে হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল কেবলই অপমান। আমার হাতটা স্থির হয়ে গেল, বুকের ভিতরটা হিম হয়ে গেল। নিতু দরজাটা পুরোপুরি খুলে ভিতরে ঢুকলো। আমার আপাদমস্তক একবার দেখে নিয়ে তাচ্ছিল্য সুরে বলল, ও তাহলে এই ব্যাপার, রং ফর্সা করার চেষ্টা চলছে, কিন্তু লাভ কি বলুন তো? একটা প্রবাদ আছে, শোনেননি? আমি বোবার মতো তার মুখের দিকে তাকিয়ে রইলাম। সে আমার আরো কাছে এগিয়ে এসে আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কয়লা ধুলে কখনো ময়লা যায় না। শব্দগুলো বিষাক্ত তীরের মতো আমার কানের ভিতর দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে আমার সমস্ত চেতনাকে যেন অবশ করে দিল। আমার হাত থেকে ক্রিমের টিউবটা বেসিনে পড়ে গেল। আমার বুকটা ফেটে নিমিষেই চোখের কোণে জল এসে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। পাছে আমার এই দুর্বলতার সাক্ষী তাকে হতে হয়। আমার চোখের পাতা বেয়ে যে নোনা জলের ধারা নামতে চাইছিল, তাকে আমি আপ্রাণ চেষ্টা করে আটকে রাখলাম।
আমার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো। চারপাশে সবকিছু যেন ঘুরছে, কিন্তু নিতুর অপমান পর্ব তখনও শেষ হয়নি। সে আমার এই নীরব যন্ত্রণাকে উপভোগ করছিল। আমার বন্ধ চোখের দিকে তাকিয়ে সে আবার বলল, সকালে অত ঢং করে চিরকুট লিখে গিয়েছিলেন কেন? চা বানিয়ে রেখেছিলেন? কি ভেবেছিলেন এইসব সস্তা সিনেমার নায়কের মতো ঢং দেখে আমি খুশিতে গদগদ হয়ে আপনার পেয়ে পড়ে যাব? আমার আর সহ্য হলো না। গলার কাছে একটা অদৃশ্য দলা পাকিয়ে উঠেছে। এই বদ্ধ অশ্রমে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি নিতুকে পাশ কাটিয়ে প্রায় ছুটে ঘর থেকে বেরিয়ে এলাম। আমার কানে তখনও তার বলা কথাগুলো মৌমাছি ঝাঁকের মতো গুঞ্জন করছে। কয়লা, ময়লা, ঢং। আমি আর এক মুহূর্তেও ফ্ল্যাটে থাকতে পারলাম না। দ্রুত পায়ে হেঁটে সোজা ছাদে চলে আসলাম। ছাদে এসে দাঁড়াতেই ফাল্গুনের এক ঝাপটা উত্তুরে বাতাস আমার উত্তপ্ত শরীর যেন শীতল পলক বুলিয়ে দিল। আমি আকাশের দিকে তাকালাম। নিখোঁজ কালো আকাশে আজ সুন্দর এক ফালি চাঁদ হাসছে। তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অগণিত তারা। সেই চাঁদের স্নিগ্ধ মায়াবী আলোয় গোটা পৃথিবীটাকে কেমন অপার্থিব লাগছিল। আমি ছাদের রেলিং ধরে দাঁড়ালাম। এই বিশাল আকাশের নিচে নিজেকে আমার বড্ড একা, বড্ড তুচ্ছ মনে হলো। আমার শুধু মা বাবার কথা মনে পড়ছে। কত স্বপ্ন নিয়ে, কত আশা নিয়ে তারা তাদের একমাত্র ছেলের জন্য একটা টুকটুকে মিষ্টি বউ খুঁজে এনেছিলেন। তারা ভেবেছিলেন তাদের ঘরের লক্ষ্মী এসেছে, কিন্তু তারা তো জানেন না তারা ছেলের জন্য বউ নয়, এক রাশ বিষ নিয়ে এসেছেন, যার প্রতিটি নিঃশ্বাসে বিষ, প্রতিটি কথায় বিষ। যে বিষ তিলে তিলে আমার আত্মাকে হত্যা করছে। আমার সহজ সরল বাবা মা যদি জানতে পারেন তাদের ছেলের নতুন জীবনের প্রতিটি সকাল শুরু হয় অপমান দিয়ে, আর প্রতিটি রাত শেষ হয় যন্ত্রণায়, তারা কি সহ্য করতে পারবেন? তাদের মুখের সেই প্রাপ্তির হাসিটা যদি এক মুহূর্তে বিলিয়ে যায়, আমি তা সইতে পারবো না। আমি তো ইচ্ছে করে কালো হইনি। সৃষ্টিকর্তা যখন রং বিলি করেছিলেন, তখন তিনি হয়তো ভালোবেসে খুশি হয়ে আমাকে এই শ্যামল বরণ দিয়েছেন। কদম মাটির রং কালো, যে মাটি ফসল ফলায়, আমাদের অন্ন যোগায়। রাতের আকাশের রং কালো, যে আকাশ তার বুকে কোটি কোটি তারার মেলা বসায়। আমার আল্লাহর প্রিয় কাবা ঘরের খিলাফের রঙও তো কালো। তাহলে শুধু মানুষের গায়ের রংটা কেন এত বড় অপরাধ? ভাবনার মাঝেই পেটের ভিতরটা মুচড় দিয়ে উঠল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 9টা বাজে। সকাল থেকে অফিসে সামান্য কিছু খেয়েছিলাম, তারপর আর কিছু পেটে পড়েনি। তীব্র খিদায় শরীরটা কেমন দুর্বল লাগছে, কিন্তু নিচে যাওয়ার ইচ্ছে করছে না। ওই ঘরে ওই মেয়েটির মুখোমুখি হওয়ার মতো শক্তি আমার নেই, কিন্তু না গিয়েও উপায় নেই। শরীরটাকে তো টিকিয়ে রাখতে হবে। এই অপমানগুলো সহ্য করার জন্যও তো শক্তির প্রয়োজন। একটা দীর্ঘ শ্বাস ফেলে আমি ছাদ থেকে নেমে এলাম। ধীর পায়ে, অনেকটা চোরের মতোই নিজের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালাম। দরজাটা ভেজানো ছিল। আমি ভিতরে উকি দিলাম। নিতু আয়নার সামনে বসে আছে, তার পিঠটা আমার দিকে। ড্রেসিং টেবিলের নরম আলোয় তার মিশ্রণ পিঠ আর কাঁধ বেয়ে নেমে এসেছে এক আকাশের মতো দীঘল কালো চুল। সে একটা চিরুনি দিয়ে পরম যত্নে তার চুল আঁচড়াচ্ছে। আহা, কি সুন্দর সেই দৃশ্য! মেয়েটির চুলগুলো এত ঘন, এত কালো, মনে হচ্ছে রাতের আকাশ যেন তার চুলে এসে আশ্রয় নিয়েছে। আল্লাহ যেন তার সমস্ত মনের মাধুরী মিশিয়ে অফুরন্ত অবসরে নিতুকে সৃষ্টি করেছেন। রূপে গুণে কোনো দিকেই কোনো কমতি রাখেননি, শুধু মনটাতেই হয়তো একটু বিষ ঢেলে দিয়েছেন। আমি অপলক দৃষ্টিতে সেই সৌন্দর্য দেখছিলাম।
এক অদ্ভুত ঘোর আমার চোখে। এত অপমানের পরেও এই রূপ আমাকে চুম্বকের মতো টানে। হয়তো আমার নিঃশ্বাসের শব্দ হয়েছিল, কিংবা আমার ছায়াটা তার চোখে পড়েছিল। চুল আঁচড়ানো থামিয়ে নিতু আয়নার ভিতর দিয়ে আমার দিকে তাকালো। তার শান্ত সুন্দর চোখে আবার সেই পরিচিত শীতলতা ফিরে এলো। সে ধীরে ধীরে আমার দিকে ঘুরলো। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু তার চোখ দুটো যেন কথা বলছে। সে শান্ত কিন্তু ধারালো গলায় বলল, আপনি? আমি কোনো উত্তর দিলাম না, শুধু দাঁড়িয়ে রইলাম। সে ভ্রু কুঁচকে আমার আপাদমস্তক একবার দেখলো, তারপর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি তো ভাবলাম কোনো ভূত বোধহয় ঘরে ঢুকলো। কথাটা শেষ করে সে আবার আয়নার দিকে ঘুরে নিজের চুল আঁচড়ানোর মন দিল, যেন সে খুব সাধারণ একটা কথা বলেছে, যেন এই কথার কোনো ওজন নেই। কিন্তু আমার জন্য এই একটা বাক্যই ছিল সহস্র চাবুকের আঘাতের চেয়েও ভয়ঙ্কর। আমি দরজার কাছে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। আমার খিদে, আমার ক্লান্তি, আমার অস্তিত্ব সবকিছু যেন এক মুহূর্তে অর্থহীন হয়ে গেল। এই ঘরে আমার পরিচয় একটাই, আমি একটা ভূত, একটা অশরীর ছায়া, যে ছায়ার কোনো অনুভূতি থাকতে নেই, কোনো সম্মান থাকতে নেই। আমি আমার স্বপ্নপুরীর সেই রাজকন্যার সামনে দাঁড়িয়ে আছি, যে রাজকন্যার কাছে আমি তার নামহীন পরিচয়হীন এক কালো প্রহরী নই, এক ভয়ঙ্কর ভূত। কালো জামাই চলবে। পরবর্তী গল্প পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন। সাবস্ক্রাইব না করলে গল্প দেওয়া হবে না।